তাহলে এখানে বলছে কি, যদি রিক্সা ভাড়া 60% বৃদ্ধি পায় তবে রিক্সায় যাতায়াত শতকরা কত ভাগ কমালে ব্যয় বৃদ্ধি পাবে না। আপনি এই অঙ্কটা সর্বোচ্চ যে কোনোখানে শিখবেন, সর্বোচ্চ কি শেখাবে? আচ্ছা আগে বিস্তারিত দেখা দিই। তাহলে আগে ছিল ভাড়া 100 টাকা, তাহলে আগের ভাড়া, ঠিক আছে। আর নতুন ভাড়া হবে 100 টাকার সাথে 60 টাকা ভাড়া বেড়ে গেলে হয়ে যাবে 160 টাকা। তাহলে রিক্সা যাতায়াত শতকরা কত ভাগ কমালে, তাই না? তাহলে কমাতে হবে। এগুলো কিন্তু আমরা ইনক্রিজ ডিক্রিজ অধ্যায় শিখবো। এই অঙ্ক এই অধ্যায়ে ইনক্রিজ ডিক্রিজ একটা পার্ট আছে 60। তাহলে 160 এ কমবে 60, 1 এ কমবে আর 100-তে কমবে। যারা অনেক দুর্বল তাদের জন্য কিন্তু এত বিস্তারিত করে দিতেছে। এইখানে খুব মনোযোগ দিয়ে একটু দেখেন, এখানকার যে কাটাকাটি, সেই কাটাকাটিটা থেকেই কিন্তু শর্টকাট তৈরি হবে। সেটা হচ্ছে যে এই শূন্য কাটা, 2 দিয়ে কাটলে 3, 2 দিয়ে কাটলে 8, 4 দিয়ে কাটলে 25, 4 দিয়ে কাটলে 2। তাহলে উপরে হচ্ছে 3 25 75, নিচে হচ্ছে 2। 75-কে 2 দিয়ে কাটলে 75 অর্ধেক 37, আর 37 সমস্ত 1-2%, ঠিক আছে। 37.5% বা 37.5%। তাহলে এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে 37.5%। আমি বুঝলাম, জানা আছে দেখে এইভাবে লিখে করলাম। এরকম একটা মোটামুটি সময় লাগবে না? আচ্ছা ওকে। তো এখন আসি একটা বিষয় সিরিয়াসলি বলতেছি। একবার ক্লাস করলে সারা জীবনের ম্যাথ আপনি একবারে শিখে যাবেন, এত সোজা। এই কথাটা, এই যে এখন যে আমরা কথাটা বলবো, এই কথা আপনি সারা জীবনে কোথাও আর একবারও শোনেন নাই। তাহলে একবার শুনলে আপনার ক্লিয়ার হয়ে যাবে 100%, এটা তো সম্ভব না। তবে আমি তো সর্বোচ্চ চেষ্টা করতেছি। এখন আপনি যদি আরেকবার রিপিট দেখেন, আর একটু প্র্যাকটিস করেন, তখন না ক্লিয়ার হবে। তাহলে আপনি সারা জীবনের গ্যাপটা একটা ক্লাসে 100% স্যাটিসফাইড হবেন না। অযথা আমাদের মানসিকভাবে পেন দেন না যে আমি অনেকগুলো বুঝি নাই, বা এটা পারি না, এটা বুঝি না, মাথার উপর দিয়ে গেছে। হ্যাঁ, আমিও তো জানি যে আপনার 100% ক্লিয়ার হচ্ছে না, তারপরে সর্বোচ্চ চেষ্টা করতেছে। অনেক দুর্বল আছেন, এই জন্য আপনারা আবার রেকর্ড ক্লাস দেখবেন, বাসায় প্র্যাকটিস করবেন। তো আসি, আমরা এইভাবে রিটার্ন করলাম। বাট পরীক্ষার হলে এত সময় পাওয়া যাবে না। পরীক্ষার হলে আমাকে মাত্র 10 সেকেন্ড এই অঙ্ক করতে হবে। তাহলে আমরা আর কিভাবে করতে পারি? একটা মিডিয়াম শর্টকাট যারা সবাই শেখায়, সেটা হচ্ছে এই শর্টকাটটা, যে 60% বৃদ্ধির পরে হয়ে গেছে 160। তাহলে 160-এ কমাতে হবে 60, আর 100-তে কত, এইটুকু লিখে একটা অ্যান্সার, তখনও কিন্তু 37.5% আসবে। এটা এইভাবে আমি শিখাই। অনেকে আছে সূত্র বানায় এইটাতে। সূত্র কি? সূত্র হচ্ছে 100 প্লাস বৃদ্ধি আর বা হ্রাস, ঠিক আছে। আর এইরকম শর্টকাট যারা শিখেন তারা আসলে মনে রাখতে পারবেন না। হ্রাস বা বৃদ্ধি গুণন 100, এই শর্টকাট দিয়ে অনেকে অঙ্ক শেখায়। বাট সিরিয়াসলি বলতেছি এবং মানে পরামর্শ দিতেছি, এইভাবে রোবটের মতো মুখস্থ অঙ্ক শিখবেন না, বুঝে বুঝে শিখবেন। তাহলে এটা আপনি বানাইতে পারবেন। আমি জীবনে এটা মুখস্থ করিনি, আমি মুখস্থ নাই আমার, কিন্তু আমি এইখান থেকে বানাইলাম। কি হচ্ছে 160 কেন আসলো? 100-এর সাথে 60 যোগ করলাম। 60-এর নাম কি? যতটুকু বৃদ্ধি পাইছে। উপরে 60-এর নাম কি? বৃদ্ধি পাইছে, গুণন 100। তাহলে আমি তো বানাই করলাম, তাই না? আচ্ছা, তার মানে সূত্র মুখস্থ করাটা বোকামি, কারণ তখন রোবটের মতো হয়ে যাবে, ফিল করা যায় না। আর এখানে কিন্তু ফিল করতেছি কিভাবে, যে 100 টাকার জিনিসটা যখন 160 টাকা হয়ে গেল, তখন কমায় আগের 100-তে ফিরে আসতে চাইলে 60 টাকা কমাইতে হবে। 160-এ যদি 60 কমাইতে হয়, তাহলে 100-তে কত, এটা হচ্ছে স্টাইল। কিন্তু আমরা তো আরো সুপারসনিক টেকনিক শিখছি। আমরা কেন এত স্লো গাড়ি চালাবো? মোটরসাইকেল যদি কারো থাকে, তখন কি সাইকেল চালাতে ভালো লাগে? আমরা তো মোটরসাইকেলে 100 কিলোমিটার উপরে স্পিডে গাড়ি চালাচ্ছি। তো আমরা সাইকেল দিয়ে কেন 5 কিলোমিটার 10 কিলোমিটার গতিতে গাড়ি চালাবো? সেটা হচ্ছে যে ফ্র্যাকশন আকার চিন্তা করেন। এখানে ফ্র্যাকশনটা কিভাবে বানাবেন, তাই না? 60% মানে কি? 60% মানে লিখে দিতে হবে, এইগুলো কিন্তু পারতে হবে। অনেক আছে ফ্র্যাকশনটা কিভাবে আসতেছে এটা বুঝতেছে না। 60%, এই পার্সেন্টেজ মানে তো নিচে 100, শূন্য কাটা, 2 দিয়ে কাটলে 5, 2 দিয়ে কাটলে 3, তার মানে 5 ভাগে 3 ভাগ। এই কথাটা মানে কি? 60% বৃদ্ধি পায়। বৃদ্ধি পায় মানে আমার ইনকাম 60% বৃদ্ধি পেল, আমার ভাড়া 60% বৃদ্ধি পেল। এই কথা মানে হচ্ছে কি, 5 ভাগে 3 ভাগ বৃদ্ধি পায়। এই কথাটাকে আরো প্র্যাকটিক্যালি চিন্তা করেন। ভগ্নাংশের ক্লাসে এগুলো দেখাই দিয়েছিলাম। নিচের 5 হচ্ছে মোট, মানে আমার বেতন যদি 5 টাকা হয়, তাহলে আমার বেতন বাড়ছে 3 টাকা। এই 60% মানে যা 5 টাকা 3 টাকা বাড়ছে, এই পয়েন্টটাকে ধরতে পারছেন কিনা বলেন? 5-এ 3, তাহলে 5 টাকা 3 টাকা বাড়ছে মানে কি? মনে হয়ে গেছে 8 টাকা। তাহলে কমায় আবার 5-এ ফিরে আসতে হবে, তাহলে কমাইতে হবে কত? 3 টাকা। তাহলে বাড়ানোর সময় বাড়াইতে হচ্ছে 3 টাকা,
কমানোর সময় কমাইতেছে 3 টাকা। তার কাহিনীটা কোথায়? কাহিনীটা হচ্ছে বাড়ানোর সময় 5-এ বাড়তেছে 3, আর কমানোর সময় 8-এ কমতেছে 3। আমাদের অ্যান্সার কি চাইছে? শতকরা কত ভাগ কমাইতে হবে, তাই না? তাহলে আমাদের কমাইতে হবে 8-এ 3। 8-এ 3 দেখে আপনি কি পার্সেন্টেজে কনফার্ম করতে পারতেছেন? পারতেছেন না, কারণ আপনি তো এর আগে কখনো এইভাবে ভাবেন নাই। আচ্ছা, 8-এর 3 থেকে এইভাবে বলা যায় 8-এর 1 যোগ 8-এর 1 যোগ 8-এর 1? অবশ্যই বলা যায়। 3টা 8-এর 1 মিলে তো 8টা 8-এর 3। আচ্ছা, এখন আবার বলেন তো 8-এর 1 মানে কত পার্সেন্ট? 12.5%। 3টা 12.5% মিলে কত পার্সেন্ট? 3 বারং 36, আর 3 অর্ধেকে হচ্ছে 1.5। 36 আর 1.5 মিলে 37.5%। তাহলে এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে 37.5%। এটা আমি একটু বিস্তারিত বললাম, এখন আবার সুপারসনিক গতিতে করে দিব, কিন্তু ওইভাবে তো শুরুতে করে দিলে বুঝতেন না। এই যতটুকু বলে দিলাম এটা কি বুঝতে পারছেন কিনা বলেন? 37.5%, ঠিক আছে। আচ্ছা, এখন আসি, এই জিনিসটা এখন মনে করেন আপনার পরীক্ষার হলের স্টাইলে আপনি করবেন, তাহলে কিভাবে হবে? তাহলে হচ্ছে কি যে 60% বৃদ্ধি পাইছে, তার মানে 5 থেকে পরীক্ষার হলের স্টাইল, এখন বোঝাবুঝি বাদ, 5 থেকে 3 টাকা বেড়ে হয়ে গেছে 8। তাহলে 8-এ কমাইতে হবে 3, 100-তে কত? অ্যান্সার হচ্ছে 37.5%। এইটুকু লিখে পরীক্ষার হলে করা সম্ভব, অথবা না লিখেও করা সম্ভব, ঠিক আছে। তাহলে এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে কত? অ্যান্সার হচ্ছে 37.5%। ফুলি ক্লিয়ার? আচ্ছা, তো মানে কিভাবে স্পিডটা বাড়ে ধরতে পারছেন বিষয়টা? এখন আপনাকে যদি আপনি এই আমি বললাম এই কথাটা, এটা বাদে আপনি এই অঙ্কটা নিয়ে যে কোনো আপনার যে বন্ধুটা সব থেকে ভালো ম্যাথ পারে, কালকে আপনি একটু এক্সপেরিমেন্ট করে দেখিয়েন তো, যে এইভাবে কেউ বলতেছে নাকি ওই লিখে লিখে কাটাকাটি করে করতেছে। আর আমরা কিন্তু এই একটা অঙ্কের জন্য এই রুলসে পড়ে আসি, বিষয়টা এরকম না। আমরা এমন একটা ফরম্যাট শিখছি যে এই ফরম্যাটে আমরা ফলাই দিলে সব অঙ্ক শর্টকাট হয়ে যাচ্ছে। তাহলে আরো কিছু দেখি ভেরিয়েশন। কি ক্লাসকে মজা লাগতেছে না বিরক্ত লাগতেছে? অনেকে আছে গরমে, আবার অনেকে আছে ধৈর্য কম, অনেকে আছে মানে দুর্বলতা আছে, বিরক্ত হয়ে যান। ভাই বিরক্ত হয়ে কোথায় পালাবেন ভাই বলেন তো? 3 ঘন্টা মুভি দেখার পরে তো মনে হয় 1 ঘন্টা দেখি। এই যে আজকে বাংলাদেশে খেলা হচ্ছে না, মনে হচ্ছে এই শেষ বল পর্যন্ত, মানে বাংলাদেশ হারে গেলেও মনে হচ্ছে শেষ বলও জিতে যাবে। এখন এরকম করে মনে হচ্ছে যে 3, 3.5, 4 ঘন্টা একসেটিয়া খেলা দেখতেছি। সারা জীবনে কতগুলো 20 ম্যাচ দেখতেছেন, IPL, BPL, ফুটবল, ক্রিকেট মিলিয়া। রাত 3টার সময় ফুটবলে খেলা হলে একটানা 2 ঘন্টা খেলা দেখতেছেন না? বিরতির সময়টাও বিরক্ত লাগতেছে, আর বিরতি দিল কেন, টানা খেলা না কেন? তো তখন বিরক্ত লাগে না? আর আপনার লাইফের বিল্ডিং এর 10 তলা 100 তলা বিল্ডিং এর গাঁথনি দিতেছি আমি, গাঁথনি, প্রত্যেকটা ইট কিন্তু গাঁথে দিতেছি, এবং আপনার বিল্ডিং কিন্তু এটা আপনার ক্যারিয়ারের বিল্ডিং, আপনার জীবনের বিল্ডিং, আপনার নাতি নাতিরা এই বিল্ডিং এর উপর ভিত্তি করে খাবে। তো সেই বিল্ডিং এর ইট যখন গাঁথতেছি তখন বিরক্ত লাগতেছে? এইভাবে ভাবেন না, ফিল করেন না, এই জন্য বিরক্ত লাগে। যখন এইভাবে ভাবতেন না, তখন মনে হচ্ছে যে কখন ক্লাস হবে, কি বললো দেখি দেখি, তারপরে নিজে নিজে মানে অস্থির হয়ে যাবেন। ভাবনাটা ধরাই দিলাম, চিন্তা করি না একবার। মানে বিরক্ত হলে আমার তার উপরে আবার চরম বিরক্ত লাগে যায়, যে আমি বিরক্ত হওয়ার জায়গা পাও না, বা ক্লান্ত হওয়ার জায়গা পাও না, আলসেমি করার জায়গা পাও না, আর ছোট বাচ্চার মতো কি পিটাইতে হবে নাকি? 14 নম্বর দেখেন। 14 নম্বর বলতেছে যে কলার দাম 16.67% কমে যাওয়ায় 75 টাকায় আগের চেয়ে 5টি কলা বেশি পাওয়া যায়। প্রতি ডজন কলার বর্তমান দাম কত? এইরকম প্রশ্ন বাংলাদেশে দেখছেন কিনা বলেন? কিন্তু আজকে যেভাবে করা দিবে এইভাবে জীবনে করছেন কিনা সেটা খেয়াল করিয়েন, ঠিক আছে? হ্যাঁ, বিরক্ত লাগতে পারে। আমরা তো অনেকক্ষণ ধরে ক্লাস করবো এরকম না, কতক্ষণ ক্লাস করছি? 1 ঘন্টা 7 মিনিট, 1.5 ঘন্টা পর্যন্ত ধৈর্য ধরে রাখতে হবে। আজকে একটু প্রথমে ক্লাসে সময় নষ্ট হয়েছে দেখে প্রোডাক্টিভিটি কমে গেছে, সমস্যা। নেক্সট ক্লাসে তো এরকম হবে না। তাহলে এরকম অঙ্ক আমরা অনেক দেখছি, কিন্তু আমরা আগে অন্য স্টাইলে করতাম। আমরা এই অঙ্কগুলো আমাদের এই 17 অধ্যায়ের ভিতরে কিন্তু আছে, তখন আমরাও কিন্তু নর্মাল স্টাইলে করবো, রিটার্নে করবো, শর্টকাট করবো। কিন্তু আমরা যদি এখন ভগ্নাংশের সাথে পার্সেন্টেজকে মার্জ করতেছি, তাহলে এখানে আমরা এই কাজটা করবো। আচ্ছা, এখন 3 ভাগের 1 ভাগ মানে হচ্ছে 33.33%। আরো কিন্তু 33-এর পরে আরো কিছু আছে। 3 ভাগের 2 ভাগ মানে কি? এই 33-এর ডাবল 66, আর 33-এর ডাবল 66। এই 66 মানে 66 চলতে থাকে, চলতে থাকলে তখন কি হয়? তখন এইটাকে বলা হয় 67%। ওকে, তাহলে আমরা এখানে ছিলাম 3 ভাগের 1 ভাগ মানে 33.33%, আর 6 ভাগের 1 ভাগ মানে 33-এর অর্ধেক 16, আর এখানে 1.33-এর অর্ধেক হচ্ছে 66, ওইটাকে আমরা আটকাইতে পারি 67%। তার মানে 16 সমস্ত 16.67% মানে যা ফ্র্যাকশন আকারে চিন্তা করলে 6 ভাগের 1 ভাগ মানে তা।
এটা যদি আপনার বাসায় আগে থেকে প্র্যাকটিস করা না থাকে, আপনি কি ডাইরেক্ট পরীক্ষা হলে এইভাবে চিন্তা করতে পারবেন? আপনি তো ফ্র্যাকশনকে ভাঙতে ভাঙতে সময় 12টা বাজায় দিবেন। তো এই জন্য দেখেন যে জিনিসগুলো জানা থাকতে হবে, এখন জানার পরিধিটা বাড়াইতে হবে। ঠিক আছে, আচ্ছা ওকে, তাহলে জানার পরিধিটা বাড়াইতে হবে। তাহলে এটা আমরা বুঝলাম 6 ভাগের 1 ভাগ। তাহলে আমরা বিষয়টাকে এভাবে বলতে পারি না যে 6 ভাগের 1 ভাগ দাম কমে যাওয়ায় 75 টাকা আগের চেয়ে 5টি কলা বেশি পাওয়া যায়। প্রতি ডজন কলার বর্তমান দাম কত? এখন আসি 75 টাকা, তাই না? আচ্ছা দেখেন, এটা কিন্তু আমরা বিস্তারিত ভেতরের দিকে করবো। ঠিক আছে, 75 টাকায় যে জিনিসটা পাওয়া যায় সেটার দাম 6 ভাগের 1 ভাগ কমে যায়। তাহলে 6 ভাগের 1 ভাগ গুণ করলে কি হবে? গুণ করলে যেটা হবে সেটার নাম হচ্ছে 75 টাকার 16.67%। এটা বাইর হবে। এটা বাইর হলে কি হবে? যে একটা টাকা বাইর হবে, এই টাকাটার নাম কি? এই টাকাটা কম লাগে, মানে দাম যেহেতু কমে গেছে তাহলে এই টাকাটা সেভ হয়। মনে করেন 10 টাকা বা 20 টাকা বা 30 টাকা সেভ হলো। এই সেভ হওয়ার টাকাটা দিয়ে কি হলো? আগের চেয়ে 5টি কলা বেশি পাওয়া যায়। তাহলে এইটা হচ্ছে 5টা কলার দাম, বর্তমান দাম। তাহলে একটা কলার দাম কত? 5 দিয়ে এটাকে ভাগ। তো যেহেতু একটা ভগ্নাংশ আছে, 5 দিয়ে ভাগ করা মানে যা, 1/5 গুণ করা মানে তা। দেখেন a প্লাস বি ডিভাইডেড 2 মানে যা, হাফ ইন্টু a প্লাস বি মানে তা। তার মানে নিচে 2 ভাগ আর সামনে হাফ, ফ্র্যাকশন গুণ করা একই জিনিস। তো 5-এর 1 কোথায় পেলাম? খুঁজে পাচ্ছেন কিনা বলেন? আসলে এটা হচ্ছে টোটাল 5টা কলার দাম, 5 দিয়ে ভাগ করার কারণে সরাসরি 1/5 দ্বারা গুণ। এখন বেশি পাওয়া যায় প্রতি ডজন কলার, প্রতি ডজন বলছে, তাই না? তাহলে ডজন মানে কি? ডজন মানে হচ্ছে 12টা। তাহলে এটা নাম কি? এই যে প্রত্যেকটা এডিশন করলাম আর এটার নাম কেটা বলবো। তাহলে এটা হচ্ছে 5টার দাম থেকে 5 দিয়ে ভাগ করলে একটার দাম বাইর হলো। এখন 12টার দাম চাইছে, তাহলে 12 দিয়ে গুণ। তাহলে এভাবে করলে দেখেন অঙ্কটা কত সহজ হচ্ছে। 5 দিয়ে কাটাকাটি করলে 15, 6 দিয়ে কাটলে হচ্ছে 2, 5 15 দুগুণা 30 টাকা। এক থেকে শর্টকাটে আর কোনো ভাবে করা কঠিন আছে এই অঙ্কটা। ঠিক আছে, আচ্ছা সবাই কি ক্লিয়ারলি বুঝতে পারছেন কিনা বলেন? আরেকবার বলবো, সমস্যা নেই। কোনটার সাথে কোনটা লাগাই দিতেছি প্রত্যেকটা কিন্তু লজিক্যালি করতেছি, কোনো কিছু কিন্তু রোবটের মতো মুখস্থ নিয়ে আসে বসাই দিতেছি এরকম না। সেটা কি? 16.67% কমে যায়, এই কথা মানে হচ্ছে 6 ভাগের 1 ভাগ কমে যায়। তাহলে 75 টাকার জিনিসের দাম 6 ভাগের 1 ভাগ কমলে কয় টাকা দিতে হয় এটার দরকার নাই, কিন্তু অপ্রয়োজনীয় কাজ করবেন না। অনেক আছে কি কয় টাকা দাম হয়েছে তাহলে বুঝি, কয় টাকা দাম বাড়ি করে আপনার লাভ? আপনার লাভ হচ্ছে কত টাকা সেভ হচ্ছে সেটা বাড়ি করা। তাহলে 75-এ 6-এর 1 বাড়ি করলে কত টাকা সেভ হচ্ছে সেটা বাইর হবে। এর সাথে এটা হচ্ছে ওই অতিরিক্ত 5টা কলার দাম। তাহলে একটার দাম কত হবে? একটার দাম হবে, আচ্ছা আজকে লাগবে না কালকে লেট হবে, কিন্তু আমি ক্লাস আধা ঘন্টা লেট হবে বা 20 মিনিট বসেন, ক্লাসটা শেষ। তাহলে 75 গুণন 6, আচ্ছা তো ভাবিয়ে মাত্র 6 একটা কিভাবে আসছে? আচ্ছা এটা যদি আমি লিখে দিই 16.67%, পার্সেন্টের মান হচ্ছে 100, দশমিক তুলে দিলে 100। ঠিক আছে, আচ্ছা এটা কাটাকাটিটা এখান থেকে আসবে না, আমি তো ভেঙে ভেঙে তো দেখা দিচ্ছি, এটা আগে থেকে জানা থাকতে হবে। ঠিক আছে, এটা মানে কাটাকাটি করলে 6 ভাগের 1 ভাগ হয়, এক্স্যাক্টলি কাটাকাটি করা কঠিন। আচ্ছা আমি এটাকে এইভাবে নেই 16.3%। ঠিক আছে, আচ্ছা 348.50 পার্সেন্টেজ মানে আছে 1/100। এই যে 50 দিয়ে কাটলে 2, এই যে এখান থেকে 6 এইভাবে নিতে পারেন, সমস্যা নাই। ঠিক আছে, মানে 16.67% মানে 16.32%। ঠিক আছে, আচ্ছা ওকে। তাহলে এখান থেকে 6 আসলো। এরপরে এটা হচ্ছে 5টা কলার দাম। তাহলে একটার দাম কত হবে? একটার দাম হবে 5 দিয়ে ভাগ। 5 দিয়ে ভাগ মানে 1/5 দিয়ে গুণ। ঠিক আছে, আচ্ছা 1/5 দিয়ে গুণ কেন করলাম এটা তো আশা করি বুঝতে পারছেন। তারপরে আসি যে এইটা হচ্ছে 5টা থেকে একটা কলার দাম হয়ে গেল। 5 দিয়ে যখন ভাগ করলাম তখন একটা কলার দাম হয়ে গেল। তাহলে একটা কলার দাম হলে 12টা কলার দাম কত? 12 দিয়ে গুণ। 5 দিয়ে 75কে কাটলে 5 15 75, 6 দিয়ে 12 কাটলে 2, 15 2 30। এই ফ্র্যাকশনটা কোথা থেকে আসলো? ফ্র্যাকশন কোথা থেকে আসলো ধরতে পারছেন কিনা বলেন? 6 কিভাবে বললাম তো? নেক্সট আসি। আচ্ছা এই অধ্যায়ের এই বেসিক প্রশ্ন আছে 25টা। আমরা
বিভিন্ন সমস্যার কারণে ক্লাসটা 16 মিনিট 14 মিনিটে বাকি অঙ্কগুলো হয়ে যাবে, সমস্যা নাই। রহিমকে মূল বেতনের 7.5% বাড়ি ভাড়া দিতে হয়। বাড়ি ভাড়া কাটার পর রহিম প্রতি মাসে 3700 টাকা বেতন বাবদ পায়। তার মাসিক বেতন কত? ঠিক আছে, আচ্ছা একটু বেসিক জিনিসটা দেখি। রহিমকে মূল বেতনের 7.5% বাড়ি ভাড়া দিতে হয়। তাহলে 7.5% বাড়ি ভাড়া মানে কি? এই যে দেখেন 7 দুগুণা 14 আর 15, 15/2 পার্সেন্টেজ মানে 1/100। এটাকে আমরা ফ্র্যাকশন বানাবো। 7.5% মানে ফ্র্যাকশনে কত হয়? 3/20, তার মানে 40 ভাগের 3 ভাগ। হ্যাঁ, এটা তো মুখস্থ নাই। 7.5% মানে ফ্র্যাকশনের কথা হয় মুখস্থ নাই, কিন্তু লিখে বাই করলাম। তার মানে এই পার্সেন্টেজ মানে যা, 40 ভাগের 3 ভাগ মানে তা। অন্যগুলো মুখস্থ ছিল, ছোট ফ্র্যাকশন পার্সেন্টেজ, আর এখানে বড় দেখে মুখস্থ নাই, জাস্ট লিখে বাড়ি করলাম। তার মানে কি, এই ফ্র্যাকশনের জায়গায় আমরা বলতে পারি 40 ভাগের 3 ভাগ বাড়ি ভাড়া দিতে হয়। তাহলে বাড়ি ভাড়া দিতে হয়। বাড়ি ভাড়া কাটার পর রহিমের প্রতি মাসে 3700 টাকা বেতন বাবদ পায়। তাহলে 40 ভাগের 3 ভাগ মানে কি? 40 ভাগ যদি তার বেতন হয় আর এটা যদি তার হচ্ছে ভাড়া হয়, তাহলে বেতন হচ্ছে 40 আর ভাড়া হচ্ছে 3। তাহলে 40 টাকা বেতন পেলে 3 টাকা ভাড়া দিয়ে দেয়। তাহলে থাকে কত টাকা? থাকে 37 টাকা। এই 37 ভাগের মান সমান সমান 3700 টাকা। তাহলে উত্তর কি চাইছে? তার মাসিক বেতন কত? তাহলে 1 ভাগের মান হবে 100 টাকা আর 40 ভাগের মান হবে 4000 টাকা। পয়েন্টটা ধরতে পারছেন কিনা বলেন। আর যদি না বুঝেন তাহলে তো সোজা রাস্তা আছে। 7.5% 100% থেকে 7.5% বাদ দিতে হবে। তাহলে হবে কত? তাহলে হবে 92.5%। 92.5% এর ভ্যালু 3700 টাকা। তাহলে 1% এর ভ্যালু আর 100% এর ভ্যালু। ফ্র্যাকশন আকারে চিন্তা করাটা যদি কারো কাছে কঠিন মনে হয়, তাহলে ঘুরে ফিরে কিন্তু ওই বটের তল ওই বড় বড় সংখ্যার কাটাকাটি করতে যায়, আবার ডাবল সময় নষ্ট হবে। তাহলে ঘুরে ফিরে আমার ওই ভগ্নাংশ আকারে চিন্তা করাটাই সহজ। ঠিক আছে, আচ্ছা আশা করি কি ক্লিয়ার সবাই? যে 40 ভাগের 3 ভাগ যদি বাড়ি ভাড়া দিতে হয়, তাহলে 40 টাকা বেতন, 3 টাকা বাড়ি ভাড়া। 3 টাকা বাড়ি ভাড়া বাদ দিলে থাকে কত টাকা? 37 টাকা। 37 ভাগ ইকুয়াল টু 3700 হলে 100 ভাগ ইকুয়াল টু হচ্ছে 40 ভাগ ইকুয়াল টু হচ্ছে 4000। 16 নম্বর লাভ ক্ষতির অঙ্কে এই ভগ্নাংশের আকারে অ্যাপ্লিকেশন। ভাবনা কিন্তু একটাই, পার্সেন্টেজকে ভগ্নাংশ আকারে চিন্তা করতে পারা। তার মানে আমরা এখন লাভ ক্ষতির অঙ্কে এই ভগ্নাংশের এই অ্যাপ্লিকেশনটা দেখবো। কিরকম? একটা পণ্যের বিক্রয় মূল্য তার ক্রয় মূল্য 3/4। তাহলে এখানে আমরা ভগ্নাংশের পাশে দেখছিলাম যার সঙ্গে রয়ের থাকে সেটা নিচে বসে। তার মানে এটা যদি ক্রয় মূল্য হয়, ক্রয়, তাহলে এইটা হচ্ছে বিক্রয়। তাহলে দেখেন 3 হচ্ছে ক্রয় আর 4 হচ্ছে বিক্রয়। তাহলে লাভ কত? লাভ হচ্ছে 4 থেকে 3 বাদ দিলে 1। কততে লাভ? 1। 3-1। কারণ সবসময় লাভ ক্ষতি হয় ক্রয় মূল্যের উপর। তাহলে 3 টাকায় 1 টাকা লাভ মানে সরাসরি লাভের পার্সেন্টেজ 33.33 এর 3.1%। এটা হচ্ছে ঘ অ্যান্সার। বুঝছেন না যে হলে লাভের হার কত? তাহলে লাভের হারটা হয়ে যাবে কি 3 ভাগের 1 ভাগ দেখে ডাইরেক্ট 33.33 সমস্ত 3.1%। ও নাইস একটা কথা বলছেন এমডি শরীফুল ইসলাম, আপনার আইডিয়াটা দারুণ। দেখি আমরা সামনের দিনে চেষ্টা করব যে স্মার্ট বোর্ডটা আরো 6 ইঞ্চি উপরে উঠানো যায় কিনা। হ্যাঁ, তাহলে আমরা যখন ক্লাস করবো তখন অঙ্কটা দেখা যাবে, মানে ক্লাসটা ঢাকা যাবে না, মাথার উপরে থাকবে। ওকে, ঠিক আছে, এটা চেষ্টা করবো। তো আশা করি এটা ক্লিয়ার। 17 নম্বর, একটা কলম 48 টাকায় বিক্রি করায় 20% লাভ হলে কলমটির ক্রয় মূল্য কত? এই অঙ্ক পারবেন না এরকম লোক নাই, সবাই পারবেন। কিন্তু আমি বলতেছি খাতা কলম ছেড়ে দিয়ে মুখে মুখে আবার 5 সেকেন্ডে করতে হবে। কিভাবে? পার্সেন্টেজটাকে ফ্র্যাকশন আকারে চিন্তা করেন। 20% লাভ মানে কি? 20% লাভ মানে হচ্ছে 5 ভাগের 1 ভাগ লাভ। মানে এইটা যদি আপনি ধরতে না পারেন তাহলে তো ভাই আপনাকে আবার শুরুতে ওই ফ্র্যাকশনের চার্টে চলে যাইতে হবে। আর আমি তো কয়েকটা পার্সেন্টেজ বলে দিলাম সহজ সহজ। তাহলে 20% লাভ মানে হচ্ছে 5 ভাগের 1 ভাগ লাভ। তাহলে 5 ভাগের 1 ভাগ যদি লাভ হয়, তাহলে এই 48 টাকাটা কি? খেয়াল করুন, 48 টাকা কিন্তু বিক্রয় মূল্য। তাহলে 5 টাকাতে 5 টাকা খরচ করে কিনলাম, 1 টাকা লাভ করলাম, তাহলে বিক্রি করলাম কয় টাকা? 6 টাকায়। তাহলে এই 6 টাকা বা 6 ভাগ ইকুয়াল টু হচ্ছে 48 টাকা। তাহলে 6 ভাগে 48 হলে 1 ভাগে হচ্ছে 8, আর উত্তর কি চাইছে? ক্রয় মূল্য 5 ভাগে হচ্ছে 40। এইভাবে করতে হবে না,
আপনি নর্মাল স্টাইলে করবেন, কিন্তু আমরা যেহেতু এখন ফ্র্যাকশনের সাথে রিলেট করতেছি এই জন্য চিন্তাটা ধরাই দিচ্ছি। ঠিক আছে, তাহলে এখানে মূলত বিষয়টা হচ্ছে এইরকম যে 6 ভাগ, 5 ভাগের 1 ভাগ লাভ, তাহলে 5 যোগ 1 সমান সমান 6, 6 ভাগ সমান সমান হচ্ছে 48, তাহলে 1 ভাগ সমান সমান হচ্ছে এত, আর 5 ভাগ সমান সমান হচ্ছে এত। তাহলে 6 8 48, 5 8 40, 40 টাকা। এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে খ, 40 টাকা। ধরতে পারতেছেন কিনা বলেন? 18 নম্বর করব। 16 নম্বরটা আরেকবার, 16 নম্বর কোথায় ছিলাম? অনেক পরে রেসপন্স করতেছেন। ষোলো নম্বরটা তো সোজা ছিল, উপরে 4 ভাগ আর নিচে 3 ভাগ। কোন অঙ্কটা আবার বোঝাইতে হবে বলেন, স্পেসিফিক বলেন, কোন অঙ্কটা আবার বোঝাইলে আপনাদের জন্য সুবিধা হবে? এগুলোর উপর তো বিস্তারিত অঙ্কের সাথে সাথে আবার ক্লাস আসবে, মানে এখানে আমরা ফ্র্যাকশনটার সাথে রিলেট করে দিতেছি, এটা পারবেন। 18 নম্বর কি বলছে? 400 টাকায় বিক্রি করে একটা বইয়ের 25% লাভ হলো। আগের মতো চিন্তা করেন, 25% লাভ মানে কি? 25% লাভ মানে হচ্ছে 4 ভাগের 1 ভাগ লাভ। 4 ভাগের 1 ভাগ লাভ মানে 4 আর 1 যোগ করলে 5 ভাগ। এই 5 ভাগের মান হচ্ছে 400 টাকা। তাহলে 5 ভাগ সমান 400 টাকা হলে 1 ভাগ সমান 80 টাকা আর 4 ভাগ সমান 320 টাকা। তাহলে এই প্রশ্নের উত্তর কি চাইছে? বইটি বিক্রি করে মোট কত টাকা লাভ হলো, লাভটা শুধু চাইছে। তাহলে এই যে 1 ভাগ তো লাভ, তাহলে 80 টাকা অ্যান্সার। তাহলে এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে ঘ, 80 টাকা। একটু ফাস্ট করতে দিতে হবে, কারণ একই রকমের অঙ্ক রিপিট চলে আসতেছে। আর 5টা অঙ্ক বললে শেষ। 19 নম্বর কি বলছে? 6 সমস্ত 4/1%, মানে সুদ কষার অঙ্কে বলছে কি? সুদ কষার অঙ্কে, সুদ কষার অঙ্কের অনেকগুলো ফ্র্যাকশনের অঙ্ক মুখে মুখে করা যায়। কিরকম দেখেন, 19 নম্বর প্রশ্ন, আগে দুটো সোজা ছিল, খুব বেশি সাউন্ড। তো 19 নম্বর বলতেছে যে 6 সমস্ত 4/1% হার সুদে কত সময়ে 96 টাকার সুদ 18 টাকা। এখন অনেকে এখানে সুদ কষার নিয়ম খুঁজতেছেন। আমরা সুদ কষার অধ্যায় তো এগুলো বিস্তারিত শিখবো, তাই না? এইখানে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে ফ্র্যাকশনটাকে কিভাবে ইউজ করতে হয়। 6 সমস্ত 4/1%, এটা কিন্তু বইয়ের শুরুতে দেওয়া ছিল। 6 সমস্ত 4/1% মানে হচ্ছে 424 25, 25/4%। 25/4% মানে কি? 25/4 গুণন 1/100, কাটাকাটি করলে হচ্ছে 16 ভাগের 1 ভাগ। ঠিক আছে, তো এটা তো দেখে বোঝা যাচ্ছে 696 আর 4 100, তার মানে এত পার্সেন্ট মানে 16 ভাগের 1 ভাগ। তার মানে হচ্ছে যে এটা বাদ, 16 টাকা রাখলে 16 টাকায় 1 টাকা, এটা হচ্ছে সুদের সিস্টেম, যে 16 টাকা আসল আর 1 টাকা হচ্ছে সুদ। তাহলে হচ্ছে যে সুদে কত সময় 96 টাকার সুদ 18 টাকা হবে। তাহলে আমি যদি 96 টাকা রাখি, এর সুদ হবে 16 ভাগের 1 ভাগ, তার মানে 6 টাকা। 6 টাকা যদি সুদ হয়, 18 টাকা হতে কত বছর লাগবে? 6 টাকা হতে লাগতেছে 1 বছর, তাহলে 18 টাকা হতে লাগবে 6 দিয়ে 18কে ভাগ 3 বছর। মানে আমি পরের পার্টটা পরে এটা ক্যালকুলেশন করে আপনাদের দেখাই দেবো সুদ কষা অধ্যায়ে। কিন্তু জাস্ট এই যে 96কে 16 এর 1 দ্বারা গুণ করে 6 টাকা বানাইলাম, এটা আপনি যদি পার্সেন্টেজ হিসাব করতে চান অনেক সময় লাগবে কিন্তু। ক্লাস সর্বোচ্চ 16 করে নেওয়া হচ্ছে। যারা আসলে মনে করতেছেন আরো 16 দরকার, তাদের আসলে তাদের স্পিড আর একটু বাড়ানো দরকার, এটা মাথায় রাখবেন। ঠিক আছে, এক জাতীয় অঙ্ক তো অনেকগুলো করলাম। 20 নম্বর অঙ্কটা সবাই পারবেন কিনা বলেন তো? মানে এই 19 নম্বর অঙ্কটা 6 সমস্ত 4/1% মানে 16 ভাগের 1 ভাগ, এটা বুঝলে বাকিটা নিজের মতো করে করবেন। সবগুলাতে ধরাই দিতে হবে কেন? বার্ষিক 12.5%, 12.5% মানে কি? 8 ভাগের 1 ভাগ। সরল সুদে কত বছরের সুদ আসলের সমান হবে? সরাসরি অ্যান্সার 8 বছর। ঠিক আছে, কেন? এই 12.5%, এই অঙ্কটা অ্যান্সার কি শুনবেন? অ্যান্সার হচ্ছে এই 12.5%, পার্সেন্টের মান হচ্ছে নিচে 100, কাটাকাটি করলে হচ্ছে 8 ভাগের 1 ভাগ, এটা অ্যান্সার। সরি, 8 ভাগের 1 ভাগ মানে 8 বছর।
তার মানে কি এই 8/1 যখন ফ্র্যাকশনটা আসতেছে তখন আপনাকে বুঝতে হবে 8 এর নাম কি 1 এর নাম কি। এটার জন্য যারা অনেক দুর্বল আছেন তারা ভগ্নাংশের ক্লাসটা করবেন, প্রথম ক্লাসটা, তাহলে বুঝে যাবেন। 8/1 মানে হচ্ছে 8 টাকা আসল হলে 1 টাকা সুদ। 8 টাকা আসল হলে 1 টাকা সুদ, তার মানে 8 টাকা আমি রাখলাম ব্যাংকে, 1 বছর পরে 1 টাকা পাইলাম, তাহলে 2 বছর পরে 2 টাকা পাবো, 3 বছর পরে 3 টাকা পাবো। তাহলে 8 টাকা পাওয়ার জন্য কত বছর লাগবে? 8 টাকা পাওয়ার জন্য 8 বছর লাগবে। তাহলে নিচের 8টাই হচ্ছে অ্যান্সার। এখন সুদ কষা অধ্যায়ের সাথে অনেকে রিলেট করতে পারতেছেন না দেখে সময় লাগতেছে। সুদ কষা অধ্যায় যখন আমরা করাবো তখন এগুলো পানির মতো সহজ হয়ে যাবে। 21 নম্বর অঙ্কটা দেখেন। স্যার আমরা যারা নতুন আছি তারা খুব ভালো বুঝতে পারতেছি না, প্রথম ক্লাসটা শতকরার একটু নতুন আইডিয়া, তো এটা কিন্তু বেসিক ক্লাস না। বেসিক ক্লাস হচ্ছে দ্বিতীয় ক্লাস থেকে শুরু হবে। আপনাদের কাছে যাদের কাছে বই আছে তারা বইটা বের করে দেখবেন, তাহলে বুঝবেন শতকরার বিভিন্ন প্রশ্ন নামে যে ক্লাসটা আছে ওইটা হচ্ছে বেসিক ক্লাস। আর আজকের ক্লাসটা হচ্ছে কিন্তু ফ্র্যাকশনের সাথে রিলেশনটা বোঝা, টেবিলটা বোঝা। আচ্ছা, ওকে। এই 12.5% মানে 8/1 এটা বুঝতে পারছেন, আর বাকি কথাগুলো বুঝতেছেন না কারণ সুদ কষা সম্বন্ধে আইডিয়া নাই। বাপ, সুদ কষা অধ্যায় আমরা দেখব। এতক্ষণ কিন্তু দম ঠিক ছিল না, শেষের দিকে আসে সমস্যা হচ্ছে যে ফ্র্যাকশন বাদেও আরো কিছু কথা আছে, ওগুলোর সাথে রিলেট করতে পারতেছেন না। তো এগুলোর জন্য আমরা পরে সময় দিব, সমস্যা নাই। 21 নম্বর প্রশ্নটা দেখেন, আর 5টা প্রশ্ন আছে। শতকরা বার্ষিক 5 টাকা হার সরল সুদে 640 টাকার 2 বছর 6 মাসের সুদ কত? শতকরা বার্ষিক 5 টাকা হার সরল সুদে 640 টাকার 2 বছর 6 মাস। 2 বছর 6 মাস মানে কি? আচ্ছা, এই অঙ্কটা করে দিব, এটা কিন্তু সুদ কথা জানা থাকতে হবে। অনেকে সুদ কথা জানা নাই, তাহলে অঙ্ক বাদ। কিন্তু যেটা আমরা শিখতেছি মূল পয়েন্ট, ফ্র্যাকশনকে কিভাবে পার্সেন্টেজে কনভার্ট করা সেটা শিখে নেই। এই অঙ্কটার অ্যান্সার কিভাবে দ্রুত করা যায় দেখেন। হ্যাঁ, আমরা তো অনেকে মানুষের শর্টকাট শিখতেছি না, আমরা নতুন শর্টকাট শিখতেছি না, আমরা ওই ফ্র্যাকশনের ইউজটাই করতেছি। 5 টাকা হার সরল সুদ মানে 5%। 1 বছরে 5% হলে 2 বছর 6 মাস মানে 2.5 বছর। 2.5 বছর মানে হচ্ছে 12.5% হবে। এই 12.5% দেখে কি চেনা চেনা লাগতেছে? 12.5% মানে 8/1 তাহলে 640 টাকার 8/1 মানে হচ্ছে 80 টাকা। এই অঙ্কটা যদি আমাকে করতে দেন তাহলে আমি যেটা করব সেটা হচ্ছে কি, লেখালেখি ছাড়া 5 সেকেন্ডে অ্যান্সার বলবো। কারণ 5 টাকা 1 বছরে, 2.5 বছরে হবে 12.5 টাকা। 12.5%, 12.5% মানে যত টাকায় আপনি রাখেন ওটা 8/1 ইন্টারেস্ট দিবে। তাহলে 640 টাকার 8/1 হচ্ছে 80 টাকা। এখন অনেকে সুদ কষা বুঝতেছেন না, তাদের জন্য দরকার নাই, মনে করেন এটা আপনি পরে করবেন সুদ কষা অধ্যায় করার পরে। আচ্ছা, বার্ষিক 8% সরল সুদে কত বছরের সুদ আসলে সমান হবে? ওই আগের অঙ্কের মতো। 8% মানে কি? 8% মানে হচ্ছে 12/1 তার মানে 12.5 বছর লাগবে অ্যান্সার। এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে 12.5 বছর। 12.5 আর 8 তো উল্টা পাল্টা, মানে একটার সাথে আরেকটা রিলেশন আছে। আচ্ছা, এটা অনেকের কাছে জটিল হয়ে যাচ্ছে, তাই না? এই 24 নম্বর অঙ্ক করে আজকে ক্লোজ করে দিব, ঠিক আছে? মানে 2-1টা অঙ্ক একটু জটিল আছে, তো অনেকে দেখা অন্য অঙ্কের রিলেশন না থাকার কারণে ধরতে পারতেছেন না। আচ্ছা, আপনাদের আর একটু ক্লিয়ার করে দিই, মানে যারা আজকের ক্লাসের এই শেষের দিকের অঙ্কগুলো বুঝতেছেন না। এই 25 নম্বর অঙ্ক দেখেন, শতকরার বিভিন্ন পদ্ধতির প্রশ্ন। আমাদের যে কোনো টপিক কিন্তু এইভাবে শুরু হয়েছে, যা শতকরা টপিকের শুরুতে একটা নতুন আইডিয়া দেওয়ার জন্য এই অঙ্কগুলো দিছিলাম। তো যারা অনেক বেশি দুর্বল আছেন তারা মনে করতেছেন যে আমার তো বুঝতেছি না শেষের কঠিন অঙ্কগুলো, সমস্যা নাই, আমরা তো আগামী ক্লাস থেকে শতকরার বেসিকটা শুরু করবো। যারা অনেক বেশি দুর্বল আছেন তারা কি করবেন? এই যে দেখেন 15/6 শতকরায় প্রকাশ করলে কত হয়। আমরা তো আজকে এটা ডাইরেক্ট অঙ্ক করে ফেলতেছি, আগামী ক্লাসে 15/6 কিভাবে শতকরা বানাইতে হয় সেটা দেখবো। তারপরে ধরেন আছে কি, তারপরে কোন গ্রামে এত, এই ছোট ছোট প্রশ্ন দেখেন এখানে, এই যে শতকরা থেকে ভগ্নাংশ বানানো, এইটা না বানায় আমরা ডাইরেক্ট অঙ্ক করা শুরু করে দিচ্ছি, তাই না? আচ্ছা, বিষয় হচ্ছে যে বইটা ওইভাবে ডেকোরেট করা হয়েছিল, তো ওই জন্য ওইখান থেকে করাচ্ছি। তো সমস্যা নেই, আগামী ক্লাসে বেসিক থেকে আবার শুরু হবে, আর এইগুলো পরে করবেন। 24 নম্বর অঙ্ক করে আজকে ক্লোজ করে দেবো। এই অঙ্কটা অনেকগুলো পরীক্ষা আসছে। কোন আসল 3 বছরে মুনাফা আসলে 5,500 টাকা হয়। মুনাফা আসলে 8 এই যে ফ্র্যাকশন আছে না, এখান থেকে আমরা ডিল করবো। আসলের তার মানে আসল হচ্ছে 8 টাকা আর মুনাফা হচ্ছে 3 টাকা। তাহলে 8 টাকায় 3 বছরে 3 টাকা। কিন্তু
8 এর 3 হচ্ছে 3 বছরে, তাহলে 1 বছরে কি হবে? 1 বছরে ওই আসলটা 8 ভাগের 1 ভাগ হবে না, 3 কেটে দিলে তো 1 বছর। তাহলে 8 এর 1 মানে পার্সেন্টেজে কত? পার্সেন্টেজে হচ্ছে 12.5%। তাহলে এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে খ 12.5%। 5 সেকেন্ডে উত্তর হয়ে যাচ্ছে। এখন বলতে পারেন যে এটা কিভাবে হলো, এতগুলো জিনিস বাদ দিলাম কেন, 5500টা কোথায় গেল? তার লজিকটা দেখেন যে এখানে যখন আমি বলতেছি 8 এর 3, তার মানে কি? তার মানে সুদ আসলের 8 এর 3, মানে আসল যদি 8 অংশ হয় তাহলে সুদ হবে 3 অংশ। কয় বছরে? 3 বছরে। তাহলে 1 বছর হবে 8 এর 1। এই 8 এর 1 মানে আসলটা আপনি যত টাকায় রাখেন সেটা 1 টাকা সুদ দিবে। এখানেই কিন্তু ওই 5500টাও আছে, ঠিক আছে? কারণ আমরা বলি না যে টোটাল আসল মানে 1 অংশ বলি, এই ভগ্নাংশ ধরলে তখন আর টোটালটাও দরকার নাই। তাহলে 8 এর 1 মানে হচ্ছে, যদি আমরা বলি লিখে করি, 8 টাকায় সুদ হচ্ছে 1 টাকা, 1 টাকায় সুদ হচ্ছে এত টাকা, আর 100 টাকায় সুদ হচ্ছে এই যে 100। এই যে কাটাকাটি করলে 12.5%। এগুলো তো আমরা শুরুতেই দেখছিলাম, যে কোনো ফ্র্যাকশন মানে 100 দ্বারা গুণ। তাহলে এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে 12.5%, ঠিক আছে? আচ্ছা, বইয়ের ব্যাপারে বইয়ে একটু রিডিং করবেন, ঠিক আছে? 17 ক্লাস হবে, অনেক কয়েকদিন ধরে বলা হচ্ছে, এবং আমাদের বই যেহেতু সিরিয়ালি চলতেছে, ঠিক আছে? যারা পুরাতন যারা আছে তারাও দেখতেছেন আমরা কিন্তু সিরিয়ালি আগাইতে আসছি। তো সামনে কিন্তু আমরা শতকরার 299 নম্বর পৃষ্ঠা থেকে শুরু করব। সিরিয়াসলি সবাই একটু পড়বেন, দ্বিতীয় ক্লাস থেকে এনজয় করবেন, ঠিক আছে? তো আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন সবাই। আর ওই স্টুডেন্টদের সবার সাথে আমাদের এই কোর্সটা শেয়ার করার ব্যাপারে সর্বশেষ আরেকবার বলার মাধ্যমে আজকের ক্লাসটা ক্লোজ করতেছি। আশা করি আগামী দিনগুলোতে আমাদের ম্যাথের সমস্যা থাকবে না যদি আপনারা সিরিয়াসলি প্র্যাকটিস করেন। ভালো থাকবেন সবাই, শুভরাত্রি।